আগে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে থেকে অপরাধ করলেই এই আইনে বিচার করা যাবে। এখন যেটা করা যাবে সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন করা হয়েছে এবং এই সংশোধনীতে আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে এবং আসামি এবং ভিকটিম এবং উইটনেসদের সকল প্রকার সুবিধা এটা আন্তর্জাতিক মান করার জন্য সরকার এটিকে গতকালকে সংশোধন করেছে এবং সেখানে এই আইনের যে সকল লুফলস এবং লেকুনা ছিল এবং আন্তর্জাতিকভাবে যে প্রশ্নগুলো এই আইন সম্পর্কে তোলা হতো সেই সকল প্রশ্নকে মিট আপ করা হয়েছে ন্যায় বিচারের স্বার্থে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে বজায় রেখে। এই আইনে এর আগে ডিফেন্স কাউন্সিলদের জন্য আলাদা কোনো সেকশন ছিল না, এখন ডিফেন্স কাউন্সিলসের জন্য একটা স্পেশাল সেকশন করা হয়েছে এবং অ্যাকিউজডের রাইটসের ব্যাপারেও স্পেশাল একটা সেকশন করা হয়েছে। সেকশন 17 আপনারা দেখবেন যে আগে সেকশন 17-এ শুধু আসামির একটা স্টেটমেন্ট দেওয়ার সুযোগ ছিল, এখন এই সেকশন 17-কে একটা ব্রড আকারে করা হয়েছে যেখানে একজন আসামি তার সকল প্রকার সুযোগ এই সেকশন 17-এর অধীনে পাবে। আগে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে থেকে অপরাধ করলেই এই আইনে বিচার করা যাবে। এখন যেটা করা যাবে সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। আবার বাংলাদেশের অভ্যন্তরে থেকে যদি কোনো বিদেশিও এ ধরনের অপরাধ করে থাকে তাকেও বিচার করা যাবে। আগে আইনের সংজ্ঞায় টর্চার, কনফাইনমেন্ট অ্যান্ড অ্যাবডাকশন সব মিলিয়ে গুমের একটা ব্যাখ্যা ছিল, এখন আন্তর্জাতিক আইনে যেটা আছে সেটা হলো ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স, সেই সংজ্ঞাটাকেও এই আইনের মধ্যে সংযুক্ত করা হয়ে এখন গুমের জন্য স্পেশাল বিচার এখানে করা যায় এবং আন্তর্জাতিক আইনের যে ব্যাখ্যা এই অপরাধের ব্যাপারে দেওয়া হয়েছে রোম স্ট্যাটিউটে স্পেশালি, সেটাকে এখানে অ্যাজ ইট ইজ ইনসার্ট করা হয়েছে। এর সাথে আগে এই আইনের অধীনে কোনো কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দেওয়ার কোনো বিধান ছিল না, সেটা এখন এই আইনে রাখা হয়েছে। যদি কোনো অপরাধীর সম্পদ থেকে অথবা রাষ্ট্র থেকে কোনো ভিকটিমকে অথবা কোনো উইটনেসকে বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে কম্পেনসেশন করতে পারবে। এই ট্রাইব্যুনালের অধীনে অন্তর্বর্তী কোনো আদেশ যেটা কন্টেম্পট অফ কোর্ট এখানে ছিল সেটার এগেনস্টে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করতে পারবে যে কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি। শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে আগে ছিল যে কোনো আর্মড ফোর্সের এগেনস্টে এখানে ট্রায়াল করা যাবে, কোনো মেম্বার অফ দি আর্মড ফোর্স, সেই শব্দটা এখন পরিবর্তন করে ওখানে মেম্বার অফ দি ডিসিপ্লিনারি ফোর্স। ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে 3 বাহিনীর সাথে পুলিশ, র্যাব বা বিজিবি এবং কোনো গোয়েন্দা সংস্থা সহ আনসার বাহিনীকেও এখানে যুক্ত করে। নির্দিষ্টভাবে যদি বলতে চান তাহলে হলো সেকশন 3, সাবসেকশন 2 এবং সেকশন 4, সেকশন 12, সেকশন 17, সেকশন 20 এই ধারাগুলোকে মেইনলি বেশি পরিবর্তন করে সেকশন 12-এ ডিফেন্স কাউন্সিলের রাইটস দেওয়া হয়েছে, সেকশন 17-এ অ্যাকিউজডের রাইটস দেওয়া হয়েছে, সেকশন 9-এ প্রসিডিংসের ব্যাপারে আগে আসামিদেরকে 3 সপ্তাহের সময় দেওয়া হতো ডিফেন্সকে প্রস্তুত করার জন্য, এখন সেখানে 6 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আগে প্রসিকিউশন লিমিটেড ডকুমেন্টস ডিফেন্সকে দিতে পারতো, এখন কোর্টের পারমিশন নিয়ে ডিফেন্স যে কোনো ডকুমেন্টস কোর্টের কাছে চাইলে পাবে। স্পেশালি যেটা আমরা সবচেয়ে বেশি ফেস করতাম আগে ডিফেন্স কাউন্সিল থাকা অবস্থায় সেটা হলো অ্যাট দি টাইম অফ চার্জ হিয়ারিং ডিফেন্সের তার সকল সাক্ষীর নাম বা তালিকা দিতে হতো। এখন আইনে সেই পরিবর্তনটা এনে বলা হয়েছে যে ডিফেন্স অ্যাট এনি স্টেজ অফ দি ট্রায়াল তাদের সাক্ষী বা তাদের ডিফেন্সকে ট্রাইব্যুনালের সামনে প্রডিউস করতে পারবে।